প্রিয় ভাইয়া ও আপুরা, গত ক্লাস পর্যন্ত আমরা ধাতু নিষ্কাশনের প্রধান দুটি ধাপ নিয়ে বিস্তারিত আলোচনা করে এসেছিলাম, যেখানে প্রথম ধাপটা ছিল যে আকরিককে চূর্ণ বিচূর্ণ করা এবং দ্বিতীয় ধাপটা ছিল হচ্ছে আকরিকের ঘনীকরণ। এবার আকরিকের ঘনীকরণের মধ্যে আমরা প্রায় 4টা পদ্ধতি দেখে এসেছি। সেখানে ছিল হাইড্রোলাইটিক পদ্ধতি, যেখানে আমরা কি করেছিলাম, কোনো একটা খাঁজ কাটা টেবিলের মধ্যে আকরিককে ঢেলে দিয়েছিলাম এবং পানি প্রবাহিত করে হালকা যে খনিজ মলগুলো সেটাকে পানির প্রবাহে ধুয়ে ফেলেছি। আমরা চৌম্বকীয় পৃথকীকরণ দেখে এসেছি, ফেনা ভাসমান পদ্ধতি দেখে এসেছি সালফাইড আকরিকগুলোর ক্ষেত্রে, আবার রাসায়নিক পদ্ধতি দেখে এসেছি এবং একটা খুব গুরুত্বপূর্ণ উদাহরণ দেখে এসেছি যে কিভাবে আমরা বক্সাইটের আকরিক ঘনীকরণ করে বিশুদ্ধ অ্যালুমিনিয়াম অক্সাইডটা পাই। আজকের ভিডিও ক্লাসে আমরা তৃতীয় যে প্রধান ধাপটা ছিল সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার নামটা ছিল ঘনীকৃত আকরিককে অক্সাইডে রূপান্তর। অর্থাৎ দ্বিতীয় ধাপে আমরা ওই যে আকরিকগুলোকে ঘনীকরণ করলাম, এবার এই ঘনীকৃত আকরিকগুলোকে আমরা অক্সাইডে পরিণত করব। তারপরে চতুর্থ ধাপে আমরা সেই ধাতব অক্সাইডকে মুক্ত ধাতুতে রূপান্তর করব। তাহলে চলো আমরা দেরি না করে শুরু করে ফেলি যে কিভাবে আমরা ঘনীকৃত আকরিককে অক্সাইডে রূপান্তর করব। আমরা মূলত দুইটা পদ্ধতি এখানে ব্যবহার করে থাকি ঘনীকৃত আকরিককে অক্সাইডে পরিণত করতে। একটা হচ্ছে ভস্মীকরণ, যেটাকে ইংরেজিতে বলা হয় ক্যালসিনেশন, আরেকটা হচ্ছে তাপজারণ পদ্ধতি। প্রথমে আমরা ভস্মীকরণটা একটু লক্ষ্য করি। এখানে কি করা হয়, মূলত আকরিকে উপস্থিত ধাতুকে বিজারিত করে পৃথক করার আগে মূলত আমরা ঘনীকৃত আকরিককে গলনাঙ্কের চেয়ে কম তাপমাত্রায়, কেন গলনাঙ্কের চেয়ে কম তাপমাত্রায়, কারণ তাপমাত্রাটা যদি গলনাঙ্ক বা তাকে অতিক্রম করে ফেলে সেক্ষেত্রে কি আমার আকরিকটা গলে যাবে। অর্থাৎ সেখানে আমি কি ওই আকরিকটারই গলিত অবস্থাটা পাবো বা তরল অবস্থাটা পাবো। সেখানে আমি কি রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সৃষ্ট নতুন সেই ধাতুর অক্সাইডটাকে আর পাবো না। এজন্যই আমাকে খেয়াল করতে হবে যাতে ঘনীকৃত আকরিককে গলনাঙ্কের চেয়ে কম তাপমাত্রায় বাতাসের অনুপস্থিতিতে আমরা এই প্রক্রিয়াটা ঘটাতে পারি, যেটার নাম হচ্ছে কি ভস্মীকরণ। মূলত ভস্মীকরণের মাধ্যমে আমরা কোন কোন আকরিক থেকে তার অক্সাইড বানাতে পারি খেয়াল করে দেখো। ভস্মীকরণের ফলে আকরিক থেকে পানি সহ কার্বনেট, বাইকার্বনেট, হাইড্রোক্সাইড জাতীয় কিছু অপদ্রব্য কার্বন ডাই অক্সাইড কিংবা পানি হিসেবে দূরীভূত হয়ে যায়। এবং এই যে অপদ্রব্যগুলো রয়েছে, এই অপদ্রব্যগুলোকে আমরা যদি এই ধাপটাতে দূর না করি তাহলে পরবর্তীতে এগুলোকে দূর করাটা অনেকটা কঠিন হয়ে পড়ে। যেমনটা আমরা যদি উদাহরণ হিসেবে দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি ফেরিক অক্সাইডকে 3 অণু পানি সহ। এবার এই পানিটাকে আমি দূর করতে চাচ্ছি, যেখানে আমি ভস্মীকরণটা ব্যবহার করব। তাহলে আমি কি করলাম, এখানে এই আকরিকটাকে তার গলনাঙ্কের চেয়ে কম তাপমাত্রায় বাতাসের অনুপস্থিতিতে, যদি বাতাস থাকতো এখানে কিন্তু অক্সিজেন তার সাথে বিক্রিয়া করে ফেলতো, তাহলে বাতাসের অনুপস্থিতিতে যখন তাকে উত্তপ্ত করলাম, খেয়াল করে দেখো এই আকরিকটা ভেঙে গিয়ে ফেরিক অক্সাইড এবং আমাদের পানি উৎপন্ন করলো। একটু আগে যেটা বলছিলাম যে কার্বন ডাই অক্সাইড হিসেবে কিংবা পানি হিসেবে এই যে অপদ্রব্যগুলো দূর হয়ে যায়। পরবর্তী বিক্রিয়াটাতে তুমি খেয়াল করো, এখানে জিঙ্ক কার্বনেটকে আমি যখন ভস্মীকরণ করলাম, এখানে আমি পাচ্ছি জিঙ্ক অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইডকে। এই বিক্রিয়াটা কিছুটা ক্যালসিয়াম কার্বনেটের বিক্রিয়াটার মতন। তাহলে এখানে জিঙ্ক অক্সাইড আমরা নিয়ে কাজ করব পরবর্তী ধাপে, আর কার্বন ডাই অক্সাইডটা এখানে অপদ্রব্য হিসেবে চলে যাচ্ছে। আবার এখানে খেয়াল করো যে ক্যালসিয়াম কার্বনেটের আকরিক, তাকে উত্তপ্ত যখন করছি এখানেও কি ক্যালসিয়াম অক্সাইডের পাশাপাশি উৎপন্ন হচ্ছে কার্বন ডাই অক্সাইড। তাহলে আমাদের চতুর্থ ধাপে কাজগুলো কাদেরকে নিয়ে, এই আকরিকগুলোকে নিয়ে না, আমাদের কাজ হচ্ছে তখন এই যে অক্সাইডগুলো থাকে তাদেরকে নিয়ে। এবার আমরা আরেকটা পদ্ধতি দেখব, অর্থাৎ ঘনীকৃত আকরিককে এই যে অক্সাইডে রূপান্তর করছি আমরা, তার যে দ্বিতীয় পদ্ধতিটা, একটা তো ভস্মীকরণ, সেই পদ্ধতিতে আমরা করতেই পারি। সেই পদ্ধতিতে বিশেষ করে অর্থাৎ ভস্মীকরণে বিশেষ করে আমরা কি পানি সহ কার্বনেট, হাইড্রোক্সাইড, বাইকার্বনেট এই জাতীয় অপদ্রব্যগুলোকে দূর করি। কিভাবে? পানি হিসেবে অথবা কার্বন ডাই অক্সাইড হিসেবে। তাপজারণ পদ্ধতিতে মূলত কিভাবে আমরা দূর করি, সাধারণত আমরা সালফাইড আকরিকের তাপজারণ করে থাকি এবং এখানেও একই রকম কথা আমাদের, যে সালফাইড আকরিককে তার গলনাঙ্কের চেয়ে কম তাপমাত্রায়, এবার তাপজারণ যেহেতু তার মানে বাতাসের উপস্থিতিটা প্রয়োজন, তাহলে খেয়াল করে দেখো দুইটা টার্ম, একটা হচ্ছে কি গলনাঙ্কের চেয়ে কম তাপমাত্রায় এবং বাতাসের উপস্থিতিতে, আর বাতাসের উপস্থিতিতে যখন হবে সেটাকে আমরা বলবো তাপজারণ, আর বাতাস না থাকলে সেটাকে বলবো ভস্মীকরণ। এবার তাহলে আমরা কি লক্ষ্য করব, এবার খেয়াল করে দেখো যে এই পদ্ধতিতে আমরা খনিজ মল হিসেবে কাদেরকে পাই।
এখানে আমরা তাপজারণের ফলে সালফাইড, ফসফরাস, আর্সেনিক ইত্যাদি যেই উদ্বায়ী খনিজমল অক্সাইড হিসেবে তারা দূরীভূত হয়ে যায়। যেমনটা তুমি খেয়াল করো, এখানে আমরা ব্যবহার করছি কাকে? লেড সালফাইডকে। রয়েছে অক্সিজেন। অক্সিজেনটা কেন আসছে এবং ভস্মীকরণে খেয়াল করে তোমরা দেখেছো যে সেখানে কিন্তু অক্সিজেনের উপস্থিতি ছিল না। এর মূল কারণটা হচ্ছে আমরা ভস্মীকরণ করেছি বাতাসের অনুপস্থিতিতে, সেজন্য সেখানে অক্সিজেন আসেনি। আর এইখানে বাতাসের উপস্থিতিতে যেহেতু তাপজারণ ঘটাচ্ছি, সেহেতু এখানে অক্সিজেন আসবে। এবং তারা বিক্রিয়া করে কি উৎপন্ন করলো? এখানে উৎপন্ন হলো লেড অক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড। ওই যে বলা হচ্ছিল যে খনিজ মলটা অক্সাইড হিসেবে দূরীভূত হয়ে যাচ্ছে। তাহলে এখানে সালফারটাকে আমি মূলত দূর করলাম, বা সালফাইড অংশটাকে আমি দূর করলাম কি? সালফার ডাইঅক্সাইড হিসেবে। আবার পরেরটাতে খেয়াল করি, আমরা এখানে দেখতে পাচ্ছি কি? জিঙ্ক সালফাইড। এখানেও আমি তাপজারণ যখন ঘটাচ্ছি তখন জিঙ্ক সালফাইড অক্সিজেনের সাথে বিক্রিয়া করলো, এই তাপে জিঙ্ক অক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করলো। তার মানে দুইটা কি? একই বিক্রিয়া। এক জায়গায় লেড সালফাইড থেকে লেড অক্সাইড পেয়েছি, আরেক জায়গায় জিঙ্ক সালফাইড থেকে জিঙ্ক অক্সাইড পেয়েছি। এই ধরনের বিক্রিয়াগুলো তোমরা কিন্তু শিখে এসেছো কিংবা সমতাকরণ করে এসেছো। যেমন প্রথমটাই আমি যদি বলি, এখানে লেড সালফাইড, তার সাথে অক্সিজেন যোগ করলাম, আবার এখানে উৎপন্ন হচ্ছে কি? লেড অক্সাইড এবং সেখানে সালফার ডাইঅক্সাইড। এই ধরনের বিক্রিয়াগুলো আমরা কিভাবে সমতা করব? তাহলে সমতাকরণের আমরা যে আগের পদ্ধতিগুলো ব্যবহার করেছি সেইভাবে আমরা এখানে সমতা করব। তো এই সমতাকরণটা আমি আর দেখাচ্ছি না, তোমরা শুধুমাত্র এখানে বিক্রিয়ার প্যাটার্নগুলো খেয়াল করবে কিন্তু। তাহলে 3 নম্বর ধাপ আমাদের শেষ হলো, যেখানে আমরা দ্বিতীয় ধাপে ঘনীকৃত যে আকরিকগুলো পেয়েছিলাম সেগুলোকে তৃতীয় ধাপে এসে অক্সাইডে রূপান্তর করে ফেললাম। এবার আমাদের প্রধান কাজটাই বাকি, অর্থাৎ ধাতব অক্সাইড থেকে এবার আমরা মুক্ত ধাতুকে বের করে নিয়ে আসবো বা মুক্ত ধাতুতে রূপান্তর করব। তাহলে তুমি খেয়াল করে দেখো, প্রথমে তুমি কি আকরিককে চূর্ণ বিচূর্ণ করলে, এরপরে ঘনীকরণ ঘটালে সেখানে, তার পরবর্তীতে ঘনীকৃত অবস্থা থেকে আমি অক্সাইডে নিয়ে আসলাম, কারণ অক্সাইড থেকে মুক্ত ধাতুকে পাওয়াটা সহজ। এবং কিভাবে আমরা এবার ধাতব অক্সাইড থেকে মূল ধাতুটাকে পাবো? আমরা বিজারণের মাধ্যমে পাবো, এবং এই বিজারণটা আমরা কয়েকভাবে করতে পারি, এগুলোই আমরা দেখবো। যে খেয়াল করে দেখো, এখানে বলা হচ্ছে আকরিককে ভস্মীকরণ বা তাপজারণ করায় যে ধাতব অক্সাইডটা আমরা পাচ্ছি তাদেরকে বিজারিত করলে ধাতু পাওয়া যায়। এখন বিভিন্নভাবে এই বিজারণটা আমরা সম্পন্ন করতে পারি, যেমন তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে বিজারণ, কার্বন বিজারণ পদ্ধতি, স্ববিজারণ ইত্যাদি। তো এই 3টা পদ্ধতি আমি তোমাদেরকে ধীরে ধীরে এখন দেখাবো। আর এই 3টা পদ্ধতি কখন কোনটা আমি কাজে লাগাবো এটা পুরোপুরি নির্ভর করে যে ধাতুর যে সক্রিয়তা সিরিজটা রয়েছে তাদের অবস্থানের উপরে, যে আমি এখানে কোন বিজারণ পদ্ধতিটা গ্রহণ করব। এবার এই জিনিসটা বোঝার জন্য আমরা একটা টেবিল ব্যবহার করব, যে এই টেবিলটা তোমাদের জন্য খুবই উপকারী, এবং টেবিলটা তোমরা একটু বুঝে বুঝে পড়বে, তাহলেই তোমাদের আর কোনো সমস্যা হবে না। তাহলে আমরা এখানে 3টা কলাম দেখতে পাচ্ছি। প্রথম কলামে বলা হচ্ছে সক্রিয়তা সিরিজে ধাতুর অবস্থান, যে সে বেশি সক্রিয় নাকি মধ্যম মানের সক্রিয় নাকি কম সক্রিয়। আবার কিছু কিছু আছে যেমন প্রায় অসক্রিয় বলা, যেমন গোল্ড, প্লাটিনাম, এদের কথা বলে এসেছি আমি এর আগের কোন একটা ক্লাসে। 2 নম্বর কলমে ধাতুগুলোকে দেখানো হচ্ছে, আমি মূলত এখানে তাদের প্রতীকগুলোকে দেখাবো। এবং 3 নম্বর কলমে বিজারণের যে পদ্ধতিটা, আমি সেখানে স্ববিজারণ ব্যবহার করব নাকি তড়িৎ বিশ্লেষণ নাকি কার্বন বিজারণ সেটা। তাহলে এখানে প্রথমেই দেখানো হচ্ছে যে বেশি সক্রিয় ধাতুসমূহ যাদের অবস্থানটা মূলত কোথায় থাকে? সক্রিয়তা সিরিজের উপরের দিকে থাকে, তাই তো, তারা সবচেয়ে বেশি সক্রিয় হয়। এমন কারা কারা রয়েছে? এমন রয়েছে পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। এদের ক্ষেত্রে আমরা তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে তাদের বিজারণটা ঘটিয়ে থাকি। কেন এটা এভাবে করা হয় আমি একটু পরেই ব্যাখ্যায় আসছি। মধ্যম মানের যে সক্রিয় ধাতুগুলো তাদের অবস্থানটা আমরা জানি যে সক্রিয়তা সিরিজের মাঝামাঝি, যেমন জিঙ্ক, আয়রন আর লেড। এদের ক্ষেত্রে আমরা ব্যবহার করি কার্বন বিজারণ পদ্ধতি। তাহলে তোমার কখনো কখনো সৃজনশীলে কিন্তু এরকম উদ্দীপক হয়ে থাকে যাদের ক্ষেত্রে তোমাকে আইডেন্টিফাই করতে হয় যে সেই আকরিকটার ক্ষেত্রে বা পদার্থটার ক্ষেত্রে তুমি কোন বিজারণ পদ্ধতিটাকে সিলেক্ট করবে। যদি সেটা জিঙ্কের ক্ষেত্রে তুমি পাও তাহলে কি অবশ্যই কার্বন বিজারণ পদ্ধতি, বা তুমি ধরো সোডিয়াম কিংবা পটাশিয়ামের ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে বিজারণটা ঘটাবো তাদের। এরপরেই আমরা চলে আসছি কম সক্রিয় যে ধাতুগুলো তাদের অবস্থান আমরা জানি, তারা সক্রিয়তা সিরিজের নিচের দিকে থাকে, যেমন কপার, তারপরে পারদ,
সিলভার, তারা, এদের মূলত স্ববিজারণ পদ্ধতিতে বিজারণটা ঘটানো হয়। আর একদম প্রায় অসক্রিয় যে ধাতুগুলো রয়েছে যেমন গোল্ড, প্লাটিনাম, তাদেরকে আমরা মোটামুটি বিশুদ্ধ অবস্থায় পেয়ে থাকি। তাহলে এবার চলো প্রথমেই আমরা দেখে নেব যে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে কিভাবে বিজারণটা ঘটায়, এবং আমরা ইতিমধ্যে জেনে আসলাম যে বেশি সক্রিয় যে ধাতুগুলো তাদেরকেই আমরা এই পদ্ধতিতে কি বিজারণটা ঘটাবো। তাহলে প্রথমে আমি আবার সেটাই বলছি যে সক্রিয়তা সিরিজের উপরের দিকে যারা রয়েছে যেমন পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম ইত্যাদি ধাতুর ক্ষেত্রে আমরা তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে বিজারণটা ঘটিয়ে থাকি। আমরা মূলত এখন অ্যালুমিনিয়াম অক্সাইড থেকে তার তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে অ্যালুমিনিয়াম ধাতুটাকে নিষ্কাশন করার পদ্ধতিটা দেখব। তো তাহলে এটা একটু স্টেপ অনুযায়ী আমরা দেখি। প্রথমে আমরা এখানে অ্যালুমিনিয়াম অক্সাইডটাকে গলিয়ে তরলে পরিণত করব। এরপরে অ্যালুমিনিয়াম অক্সাইড কিন্তু অনেক বেশি তাপমাত্রায় গলে, প্রায় 2000 ডিগ্রি সেলসিয়াস বা 2050 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। কিন্তু এত বেশি তাপমাত্রা আমি যদি অর্জন করতে চাই সেটা কি অত্যন্ত কঠিন হবে, এবং আমার ইন্ডাস্ট্রির জন্য বা সেখানে যেই সকল আমি যন্ত্রপাতি কিংবা পাত্র ব্যবহার করি তাদের জন্য কি ক্ষতিকর হয়ে দাঁড়াতে পারে, কিংবা আমার এত তাপ অর্জন করতে গেলে বা এত তাপের ব্যবস্থা করতে গেলে আমার ইন্ডাস্ট্রিতে খরচটাও অনেক বেড়ে যাবে। সেজন্য এখানে অ্যালুমিনিয়াম অক্সাইডের মধ্যে আমি একটা পদার্থ ব্যবহার করি যেটা টেম্পারেচারটাকে কিছুটা কমিয়ে আনতে পারে, এবং সেই পদার্থটার নাম হচ্ছে ক্রায়োলাইট। তার রাসায়নিক সংকেতটা ভালোভাবে খেয়াল করবে। এখানে রয়েছে কে 3টা সোডিয়াম পরমাণু, এরপরে একটা অ্যালুমিনিয়াম পরমাণু এবং 6টা ফ্লোরিন পরমাণু। যখনই আমি এই ক্রায়োলাইটকে অ্যালুমিনিয়াম অক্সাইডের মধ্যে যোগ করি, টেম্পারেচারটা খেয়াল করে দেখো, অর্থাৎ অ্যালুমিনিয়াম অক্সাইড আগে গলতো 2050 ডিগ্রি সেলসিয়াসে, এবার সে গলবে 800 থেকে 1000 ডিগ্রি সেলসিয়াস, এই তাপমাত্রার রেঞ্জের মধ্যে। এবং গলিত, অর্থাৎ এই যে অ্যালুমিনিয়াম অক্সাইডটাকে আমি গলিয়ে নিয়েছিলাম, গলিত অ্যালুমিনিয়াম অক্সাইডের মধ্যে আমি কোন দুই ধরনের আয়ন পাবো? আচ্ছা, আমি এখানে ক্রায়োলাইটের ছবিটা একটু দেখিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ তোমরা সাদাতে কিছুটা বরফের মতন দেখতে। আচ্ছা, গলিত অ্যালুমিনিয়াম অক্সাইডের মধ্যে আমরা দুইটা আয়ন পাই, একটা হচ্ছে অ্যালুমিনিয়াম আয়ন আর একটা হচ্ছে অক্সাইড আয়ন। তাহলে এখানে আমি প্রথমে এখানে একটু বিক্রিয়াটা খেয়াল করে দেখো তোমরা। এই বিক্রিয়াটা তোমরা জানো বা তোমরা বুঝতেই পারছো যে অ্যালুমিনিয়াম অক্সাইড, এখান থেকে আমি কাকে কাকে পাবো? এখান থেকে পাবো আমি অ্যালুমিনিয়াম আয়নকে, অ্যালুমিনিয়াম 3+ আমরা জানি, আর অক্সাইডকে যেহেতু আমাদের সমতা করতে হবে তাহলে এটা হবে কত 2, এটা হবে 3। এরপরেই চলে যাচ্ছি আমরা। এবার আমি পদ্ধতিটা একটু দেখব যে এখানে দেখানো হচ্ছে গ্রাফাইট। গ্রাফাইট কি? কার্বন, তার আস্তরণযুক্ত একটা স্টিলের পাত্র, এবং এই পাত্রটার মধ্যে কিন্তু আমরা গলিত অ্যালুমিনিয়াম অক্সাইড এবং ক্রায়োলাইটের যেই মিশ্রণটা সেটাকে নেব, এবং এর মধ্যে আমরা কয়েকটা কার্বন দণ্ড এমনভাবে প্রবেশ করাবো যাতে এটা স্টিলের যে পাত্রটা তাকে স্পর্শ না করে। তাহলে এখানে ছবিটা এভাবেই দেখানো হয়েছে আসলে। তো তার পরবর্তীতে স্টিলের পাত্রটাকে আমরা ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে এবং কার্বন দণ্ডগুলোকে ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে আমরা যুক্ত করব, এবং বিদ্যুৎ প্রবাহের সাথে সাথে এখানে আমরা তড়িৎ বিশ্লেষণটা পাবো। খেয়াল করে দেখো, এখানে তুমি চাইলে ব্যাটারিটাকে একটু আরেকটা এখানে, আচ্ছা, তাহলে এবার এই ব্যাটারিটা দিয়ে আমি যুক্ত করলাম। অর্থাৎ একটু আগে আমি যেটা বলছিলাম যে এখানে আমরা কি কাজ করব, প্রথমেই আমরা স্টিল পাত্রটার মধ্যে অ্যালুমিনিয়াম অক্সাইড এবং ক্রায়োলাইটের মিশ্রণটাকে নিয়ে নিলাম। আমি পুরো অ্যানিমেশনটা কমপ্লিট করি। এখানে গলিত অ্যালুমিনিয়াম অক্সাইড এবং ক্রায়োলাইটের মিশ্রণটা নিয়ে নিলাম, এবং এখানে কার্বন দণ্ড প্রবেশ করালাম। আবার খেয়াল করে দেখো, আমি কিন্তু এখানেও একটা কার্বন দণ্ড প্রবেশ করিয়েছি, এবং এমনভাবে প্রবেশ করব এই কার্বন দণ্ডগুলো যেটা কি স্টিলের পাত্রটাকে স্পর্শ না করে, এবং স্টিলের পাত্রটাকে ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে। খেয়াল করে দেখো, এখানে যে কার্বন দণ্ডটা স্টিলের সাথে লাগানো অবস্থায় রয়েছে সেটাকে আমি ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে, মানে বলতে গেলে কি, আমরা যেহেতু গ্রাফাইট বিদ্যুৎ পরিবহন করে, তাহলে এবং গ্রাফাইটের আস্তরণযুক্ত এখানে স্টিলের পাত্র রয়েছে, এই পুরোটাকে আমি কি করলাম, ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে কানেক্ট করলাম। আর আমি যেই কার্বন দণ্ডগুলোকে প্রবেশ করিয়েছি তাদেরকে ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত করলাম।
তাহলে বুঝতেই পারছো যে কি এখানে অ্যানোড এবং ক্যাথোড সৃষ্টি হবে, কারণ আমরা জানি যে ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত তড়িৎদ্বারটাকে বলা হচ্ছে অ্যানোড এবং ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত তড়িৎদ্বারটা হচ্ছে কি ক্যাথোড। এবং যখনই এখানে বর্তনীটা পূর্ণ হবে, এখানে কি বিদ্যুৎ প্রবাহ সাথে সাথে আমরা তড়িৎ বিশ্লেষণটা পাবো। এবং তড়িৎ বিশ্লেষণে কি কি ঘটবে এখানে একটু সংক্ষেপে আমরা দেখে নিই। মূলত আমরা প্রথমেই জানলাম যে এই ধরনের বিক্রিয়া এখানে সংগঠিত হবে, অর্থাৎ অ্যালুমিনিয়াম অক্সাইড থেকে আমরা পাবো কি অ্যালুমিনিয়াম আয়ন এবং অক্সাইড আয়ন, তাই তো। এবার যেহেতু দ্রবণে আমার অ্যালুমিনিয়াম অক্সাইড এভাবে বিশ্লেষিত হচ্ছে, তাহলে এই অক্সাইড আয়নটা এবার কই যাবে আর অ্যালুমিনিয়াম আয়ন কই যাবে? খেয়াল করে দেখো, আমরা কি এর আগে চ্যাপ্টার 8-এ পড়ে এসেছি কিন্তু যে ঋণাত্মক আয়ন কি করে, ঋণাত্মক আয়ন অ্যানোডে ইলেকট্রন ত্যাগ করে চলে আসে আর ধনাত্মক আয়ন ক্যাথোড থেকে ইলেকট্রন গ্রহণ করে। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে যে এখানে আমাদের যে ঋণাত্মক অক্সিজেনটা, যেমন ক্যাথোডের বিক্রিয়াটা আমি যদি বা অ্যানোডের বিক্রিয়াটা আমি যদি লক্ষ্য করি, প্রথমে ক্যাথোডেরটা দেখি। অ্যালুমিনিয়াম এখানে কি করবে? অ্যালুমিনিয়াম আয়ন, আমি এখানে একটু অ্যালুমিনিয়াম 3+, এটা একটু সমতা করে দেই। তাহলে এখানে অ্যালুমিনিয়াম 3+ ইলেকট্রন গ্রহণ করে অ্যালুমিনিয়াম পরমাণুতে বা অ্যালুমিনিয়াম ধাতুতে পরিণত হচ্ছে। আবার বিক্রিয়াটাকে আমরা যদি একটু ছোট করেই দেখাই, যে 2 অ্যালুমিনিয়াম 3+, সে ইলেকট্রন গ্রহণ করবে কয়টা ইলেকট্রন? 6টা ইলেকট্রন। কেন তোমরা বুঝতেই পারছো। করে সেখানে 2টা অ্যালুমিনিয়াম পরমাণু গঠন করলো। মূলত এই ঘটনাটা কোথায় ঘটছে? ক্যাথোডে, অর্থাৎ অ্যালুমিনিয়াম আয়ন, যেহেতু সে ক্যাটায়ন, ক্যাথোড থেকে সে ইলেকট্রন গ্রহণ করে অ্যালুমিনিয়াম ধাতুতে পরিণত হয়ে যাচ্ছে। আর আমাদের অ্যানোডে কি বিক্রিয়া ঘটছে? আমাদের সৃষ্টি হয়েছিল কে? অক্সিজেন, তাই তো, সরি অক্সাইড। তো এই অক্সাইড এবার কি করবে? অ্যানোডে গিয়ে ইলেকট্রন ত্যাগ করে চলে আসবে। কয়টা ইলেকট্রন ত্যাগ করেছে সে? যেহেতু এখানে 6টা অক্সাইড রয়েছে, তার মানে 12টা ইলেকট্রন। তোমরা তোমাদের বইয়ে অ্যালুমিনিয়ামের এই বিক্রিয়াটা পাবে। তো মূলত এই বিক্রিয়াটা হওয়া উচিত, কারণ আমি যদি সমতাটা নিয়ে কাজ করি আর কি, 4টা অ্যালুমিনিয়াম আয়ন নিয়ে, তাহলে 3 4 12টা ইলেকট্রন সে গ্রহণ করে এবং এখানে 4টা অ্যালুমিনিয়াম পরমাণু সৃষ্টি করে। তোমাদের বই এইটা রয়েছে, অর্থাৎ 2টা থেকে 2টা বানানো। সংখ্যাটাকেই আমরা যদি বিবেচনায় না এনে মূল যদি ক্রিয়া কৌশলটাকে বিবেচনায় আনি, তাহলেই বুঝতে পারবে তোমরা যে অ্যালুমিনিয়াম আয়ন ইলেকট্রন গ্রহণ করে অ্যালুমিনিয়াম ধাতুতে পরিণত হচ্ছে আর অক্সাইডে ইলেকট্রন ত্যাগ করে অক্সিজেনে পরিণত হচ্ছে। এবং এখানে দেখো যে অক্সিজেন পরমাণু না দেখিয়ে আমি একবারে অণু হিসেবে দেখিয়েছি। তাহলে এই পদ্ধতিটাতে আমরা কি করলাম একটু খেয়াল করে দেখো তো। আমরা তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে অ্যালুমিনিয়াম অক্সাইডের বিজারণটা ঘটালাম, যেখানে আমরা কি পাত্র নিয়েছি, স্টিলের পাত্র, অ্যানোড ক্যাথোড সৃষ্টি হয়েছে, সেখানে অ্যানোড বিক্রিয়া ক্যাথোড বিক্রিয়া। অ্যানোডে আমরা দেখলাম যে সেখানে জারণ ঘটলো, ক্যাথোডে বিজারণ ঘটলো, এবং দিন শেষে আমার যে মূল পদার্থটা প্রয়োজন সেটা হচ্ছে আমার এখানকার অ্যালুমিনিয়াম। তার মানে আমার এই যে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে বিজারণটা, এটার উদ্দেশ্যটা কি ছিল? এটার উদ্দেশ্যটা ছিল যে আমি যে ধাতুর অক্সাইডগুলোকে, অর্থাৎ ঘনীভবনের মাধ্যমে বা ঘনীকরণের পরবর্তীতে যে ধাতুর অক্সাইডগুলো সৃষ্টি হয়েছে, সেই আকরিকের অক্সাইডগুলোকে বা ধাতুর অক্সাইডগুলোকে আমরা মুক্ত ধাতুতে পরিণত করছি বা মুক্ত মৌলে পরিণত করছি, যেখানে আমরা অ্যালুমিনিয়ামকে পেয়ে গেলাম। আমি এখানে আবারও একটু ঠিক করে দেই। অ্যালুমিনিয়াম 3+ আয়ন থেকে সে ইলেকট্রন গ্রহণ করে পরমাণুতে পরিণত হচ্ছে। এটা ছিল একটা পদ্ধতি, যেখানে আমরা কি মূলত দেখলাম যে কিভাবে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে বিজারণটা সংগঠিত হচ্ছে। আমরা আরো 2টা পদ্ধতি নিয়ে আলোচনা করব পরবর্তী ক্লাসে, যেহেতু অলরেডি আমাদের ক্লাসটা আজকে অনেক দীর্ঘ হয়ে গেছে। তো আমরা ধাতব অক্সাইডকে বা আকরিকের অক্সাইডকে যখন মুক্ত ধাতুতে পরিণত করতে যাব, তখন 3টা পদ্ধতির কথা বলে এসেছি। যে বেশি সক্রিয় ধাতুগুলোর ক্ষেত্রে তড়িৎ বিশ্লেষণ, যেটা আমরা দেখলাম, এবং আমরা উদাহরণ হিসেবে বেছে নিলাম কাকে? অ্যালুমিনিয়ামকে। অ্যালুমিনিয়াম অক্সাইডকে আমরা নিয়েছি তড়িৎ বিশ্লেষণ হিসেবে, সেটা থেকে আমরা অ্যালুমিনিয়ামকে পেয়েছি। আমাদের আরো 2টি পদ্ধতি রয়েছে মধ্যম মানের যে সক্রিয় ধাতুগুলো তাদের জন্য, কার্বন বিজারণ পদ্ধতি, যেখানে মূলত ধাতব অক্সাইডের সাথে কার্বনকে উত্তপ্ত করা হয়, করে ধাতুটাকে নিষ্কাশন করা হয়, যেমন আমরা পরবর্তী ক্লাসেই দেখব জিঙ্ক অক্সাইড বা ফেরাস অক্সাইড, লেড অক্সাইড থেকে কিভাবে আমরা পাই। আবার কম সক্রিয় ধাতুগুলোর ক্ষেত্রে আমরা দেখে এসেছি সেখানে স্ববিজারণ পদ্ধতিতে বিজারণটা ঘটানো হয়।
তাহলে পরবর্তী ভিডিও ক্লাসে আমরা বাকি দুইটা স্টেপ দেখব এবং আমরা বিশুদ্ধকরণটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।